সুরাইয়া আর সালে আলী মহল্লার লোকেদের শান্ত করিয়ে অরুণিকাকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নিলেন। আরাফ অরুণিকার হাত ধরে সুরাইয়াকে বলল, বাঁধন এত কিছু করার পর আমরা ওরুকে আপনাদের সাথে থাকতে দেব না। সুরাইয়া কথাটি শুনে আরাফের দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ছেলের কুকর্মের জন্য এখন কেউই তাদের বিশ্বাস করতে চাইছে না। তুর্য মহল্লার লোকেদের উদ্দেশ্য করে বলল, আমরা ওরুর অভিভাবক, আমরা থাকতে ও ওই বাড়িতে কেন থাকবে? তুর্যের প্রশ্নের উত্তরে মহল্লার একজন মহিলা বলে উঠলেন, বাবা মার অবর্তমানে চাচা চাচি অভিভাবক হয়, প্রাপ্তবয়স্ক যুবক ছেলে হয় না। আজ তোমরা থাকবে, কালো অন্য ছেলেরাও তার বান্ধবীদের নিয়ে থাকতে চাইবে। ইভান রাগী কণ্ঠে আরাফকে বলল, এদের কি মাথায় সমস্যা আছে? আমাদের সম্পর্কটাকে কিসের সাথে তুলনা করছে? আহনাফ আরাফের কাছে এসে বলল, ওরকে হোস্টেলে দিয়ে দে আরাফ, নয়তো ওরা ওরুকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দেবে। হোস্টেলে থাকলে অন্তত ওরুকে হারিয়ে ফেলার ভয় থাকবে না। আমরা ওকে সপ্তাহে একদিন দেখতে যাব, কিন্তু এখন যদি কোনো পরিবারের সঙ্গে নিয়ে যায় তখন ও অন্য কোথাও চলে যাবে। এরপর নতুন পরিবার যদি আমাদেরকে ওর সাথে দেখা করতে না দেয়, আমি ওকে যেতে দেব না। আরাফ, কিছু তো কর। আরাফ আহনাফকে ধাক্কা দিয়ে রাগী কণ্ঠে বলল, সব তোর জন্য হয়েছে। তোর যখন জ্যোতিকে ভালোই লাগতো না, তাহলে ওর সাথে সম্পর্কে কেন গিয়েছিস? আহনাফ জ্যোতির দিকে এক নজর তাকালো। জ্যোতি এক পাশে দাঁড়িয়ে তামাশা দেখছে আর আহনাফের দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে। আহনাফ মলিন মুখে বলল, আমি তো যেতে চাইনি, তুর্য ইমন ওরা আমাকে বাধ্য করেছিল। আরাফ বলল, নিজের ইচ্ছে না থাকলে কেউ বাধ্য করতে পারে না, আর আমি জানি তুই কেন জ্যোতির সাথে সম্পর্কে গিয়েছিস। আহনাফ আরাফের হাত ধরে তার দিকে চোখ বড় বড় করে তাকালো। তুর্য ভ্রুকুচকে একবার আহনাফের দিকে তাকালো আর একবার আরাফের দিকে। আরাফ আহনাফের হাত সরিয়ে দিয়ে বিড়বিড় করে বলল, তুই যা চেয়েছিস তাই হয়েছে, এখন আর হরুর ব্যাপারে তোর নাক গলানোর প্রয়োজন নেই। আহনাফ আরাফের কথা শুনে দীর্ঘশ্বাস ছাড়ল। আরাফ ঠিকই বলেছে, জোর করে কোনো সম্পর্ক শুরু হয় না। জ্যোতির সাথে সম্পর্কে যাওয়াটা শুধুই ইমন আর তুর্যে জোড়াজুড়িতে হয়নি, এখানে তারও ইচ্ছে ছিল, কিন্তু এই ইচ্ছেটা তো ভালোবাসা থেকে আসেনি। এই ইচ্ছের কারণটাই তো জটিলতায় ঘেরা, যে জটিলতা তাকে কোনোভাবেই ভালো থাকতে দিচ্ছে না। ছজনের কেউ রাতে ঘুমোতে পারেনি। আহনাফের কথায় বাদনাজ তাদের সাথেই ছিল, আর অরুণিকা সুরায়াতের বাড়িতে। মধ্যরাতে আহনাফ বিছানা ছেড়ে উঠে অরুণিকা যে বিছানায় ঘুমায় সেখানে উঠে বসলো। আরাফ তাকে উঠে বসতে দেখে নিজেও বিছানা ছেড়ে উঠল। তারপর আহনাফের পাশে বসে বলল, ভালোবাসিস ওকে? আহনাফ আরাফকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি না, একদম ভালোবাসি না, কিন্তু কোথাও তো একটা মায়া আছে, আর আমি এই মায়া কাটাতে পারছি না, পারবো কিনা সন্দেহ। আরাফ বলল, কিন্তু তুই এটাই চেয়েছিলি। আহনাফ আরাফের দিকে নির্বাক তাকিয়ে রইল। আরাফ আবার বলল, ওরও আমাদের বংশের একমাত্র মেয়ে, দাদা দাদি ওকে অনেক বেশি পছন্দ করতো, ওরও বাড়ির সবার আদরের মেয়ে ছিল। ওকে এভাবে অন্য কেউ দত্তক নিয়ে যাবে, এটা অন্যায় হবে। ওর চৌধুরী বংশের পরিচয়ে বড় হতে হবে, কিন্তু এখন কি করবো সেটাই বুঝতে পারছি না। আহনাফ বলল, পালিয়ে যাই চল, আবার নতুন ঠিকানা খুঁজে নেব। আচ্ছা, দেশে ফিরে গেলে তো ভালো হয়, তাই না? এই শহরে কোনো প্ল্যান নেই, দেশে গিয়ে ওরকে স্কুলে ভর্তি করে দেব, আমরা একটা বাসা নেব, আবার সব নতুন করে শুরু করব। আরাফ বলল, খবর রাখিস না তাই কথা বলছিস? কেন, কি হয়েছে? আরাফ বলল, মির্জা গ্রুপের এমডি এবারের ভোটে মন্ত্রী হয়েছে, তার এখন অনেক ক্ষমতা। আমাদের এখন জনসম্মুখে মেরে ফেললেও কেউ কিছু করতে পারবে না। অরুর মামার খবর নিলাম ওই দিন, শুনলাম হঠাৎ উনি আমেরিকায় যাচ্ছেন, ওখানে বাড়িও কিনেছেন। আহনাফ বলল, থানার ওসিতে এত সামর্থ্য থাকার কথা না, আর যতটুকু জানি উনি ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। হ্যাঁ। আহনাফ বলল, আচ্ছা, অরুণ মামা কি সত্যি এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন? আরাফ বলল, জানি না। আহনাফ বলল, আমরা না হয় তার কেউই ছিলাম না, কিন্তু চাচি, নিজের বোনকে কি কেউ হত্যা করতে পারে? আরাফ বলল, ক্ষমতা আর টাকার লোক মানুষকে অন্ধ করে দেয়। আহনাফ কিছু একটা ভেবে বলল, উনি জড়িত থাকলে ওনার বিরুদ্ধে কোনো মামলা হয়নি কেন? কিন্তু রহমত চাচা বলেছিলেন সবাই ওনাকে সন্দেহ করছে। আরাফ বলল, হয়তো ওনাকে ছাড়িয়ে এনেছে আর মিডিয়ার সামনে ওই খবর আসেনি।
অনেক খবরই তো মিডিয়ার কাছে পৌঁছায় না। আহনাফ অরুণিকার বালিশে মাথা দিয়ে বলল, এখন শুধু ওরু আবার এখানে ফিরে আসুক, তারপর সব ঠিক হয়ে যাবে। পরের দিন থেকে সবকিছু স্বাভাবিক নিয়মে চলছে। কাজ, স্কুল কিছুই বন্ধ নেই। পার্থক্য শুধু অরুণিকা আর 6 জনের ঠোঁটের কোণে হাসি দেখা যাচ্ছে না। অরুণিকা 6 জনের সাথে নিজেকে অভ্যস্ত করে ফেলেছে। সে সুরাইয়াদের বাসায় কোনোভাবেই থাকতে চাইছে না, ঠিকমতো খাচ্ছে না, রাতে ঘুমানোর সময় কান্নাকাটি করে। এদিকে 6 জনেরও একই অবস্থা। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আরাফ, তুর্য আর আহনাফের। 3 জনই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তারা কলেজ শেষে এখন অরুণিকার স্কুলে চলে যায়। সেখানে তাদের অরুণিকার সাথে দেখা হয়, কারণ মহল্লায় এখন তাদের একসাথে দেখলে লোকজন কানাঘুষা করে। তারা বুঝতে পারছে না অরুণিকার সাথে কথা বললে তাদের সমস্যাটা কোথায়, কিন্তু সমস্যাটাতে যে যদি মারাত্মক জট লাগিয়ে দিয়েছে। এখন এই জটের সমাধান একমাত্র সময় দিয়ে দেবে। 1 সপ্তাহ এভাবেই কেটে গেছে। 1 সপ্তাহ পর এনজিও থেকে 2 জন মহিলা এলো। অরুণিকাকে তাদের তত্ত্বাবধানে রেখে দত্তক দেওয়া হবে। যদি জানতে পেরেছিল সুরাইয়া আর সালে আলী তাদের আপন চাচা চাচি নয়, তাই সে তার কাজিনের সাহায্য নিয়ে এই কথা এনজিওর লোকদের জানায়। তারা সন্তান জন্মদানে অক্ষম দম্পতিদের হাতে অনাথ বাচ্চাদের দত্তক দেয়। এদিকে অরুণিকাকে নিতে আসলেই ইমন এসে তাদের আটকায়। কিন্তু কোন সম্পর্কে সে অরুণিকাকে ধরে রাখবে? একজন বেকার অবিবাহিত ছেলে একটা 8 বছর বয়সী মেয়েকে দত্তক নেবে, এটা তো সম্ভব না। অরুণিকাকে নিয়ে যাওয়ার সময় সে আরাফের হাত ধরে বলল, আমি ওদের সাথে যাব না, তুমি অনেক পচা, তুমি আমাকে ওদের সাথে পাঠিয়ে দিচ্ছ। অরুণিকা কেঁদেই দিয়েছে। ওর কান্না ক্রমশ বাড়ছে। তার চোখে পানি দেখে আরাফ আর তুর্য ঢুকরে কেঁদে উঠল। আহনাফ নিজের অশ্রুগুলো আটকে রেখেছে। তার চোখ দুটি লাল হয়ে গেছে। ইমন আর তাহমিদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তারা এখনো বুঝতে পারছে না হঠাৎ সবকিছু এমন উলট পালট কেন হয়ে গেল। তবে ইভান শান্ত হয়ে বসে নেই। সে কাঁদছে না, বরং অরুণিকাকে আইনগতভাবে এমন পরিস্থিতি থেকে বের করে আনার সিদ্ধান্ত নিয়েছে। আর ইভানকে সাহায্য করছে শতাব্দীর বাবা। অরুণিকা এনজিওর মহিলাদের সাথে যাওয়ার পর থেকে কান্নাকাটি করে পুরো আশ্রম মাথায় তুলে ফেলেছে। জ্যোতির কাজিনের বান্ধবী এনজিওতে কাজ করে, সেই অরুণিকাকে আশ্রমে নিয়ে এসেছে। এদিকে ইভান থানায় জ্যোতির বিরুদ্ধে মামলা করে এসেছে। তারা ঘটনা ভালোভাবে তদন্ত করবে বলে ইভান আর মাস্টারমশাইকে আশ্বস্ত করে বিদায় করল। এদিকে অরুণিকা কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। সে এতদিন সুরাইয়ার সাথে থেকেছিল, কারণ সে ছোটবেলা থেকে সুরাইয়াকে দেখে এসেছে। কিন্তু এখন এখানের কাউকে সে চেনে না। যদি বিকেলে আশ্রমে এসে অরুণিকার সামনে বসল। অরুণিকা ক্ষুব্ধ হয়ে তার পাশে থাকা ফুলদানিটি জ্যোতির দিকে ছুঁড়ে মারল। যদি তাড়াতাড়ি সরে যাওয়াতে অল্পের জন্য রক্ষা পেল। সে অরুণিকার হাত চেপে ধরে বলল, আমি চাইলে অনেক কিছু করতে পারি, আমার সেই ক্ষমতা আছে। দেখেছো তোমাকে কোথায় নিয়ে এসেছি? আমি তোমাকে হানাফ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছি। অরুণিকা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তুমি অনেক খারাপ, আমি তোমার সাথে কথা বলবো না, যাও এখান থেকে, যাও যাও। অরুণিকা আবার ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে তার হেঁচকে উঠে গেছে। সেখানে কর্মরত একজন কর্মচারী দৌড়ে অরুণিকার কাছে এলেন। তিনি অরুণিকাকে জড়িয়ে ধরতে সে মহিলাটির বুকে মাথা রেখে ফোপাতে লাগলো। যদি উঠে যেতেই অন্য শিফটে থাকা একজন কর্মচারী তার পথ আটকে বলল, তুমি এখানে কেন এসেছো? তোমাকে এখানে আসার অনুমতি কে দিয়েছে? যদি বুকে হাত গুজে বলল, তোশিবা, আমি ওর বান্ধবী, আমি আমার এক্স প্রেমিকের চাচাতো বোনের সাথে দেখা করতে এসেছি। যদি আশ্রম থেকে বের হতে আহনাফ আর ইভানের মুখোমুখি হলো। আহনাফ তাকে দেখে বলল, তুমি এখানে? যদি মুচকি হেসে বলল, ওর সাথে দেখা করতে এসেছি। আহনাফ রাগী কণ্ঠে বলল, তুমি আমাদের রেখা ছেড়ে দাও, আমি তোমার কাছ থেকে মুক্তি চাই। প্লিজ তুমি আমার জন্য ওরুর কোনো ক্ষতি করো না। তুমি কি চাও ওরু আবার ওই ঘরে ফিরে যাক? ইভান বলল, অবশ্যই, আর খুব শীঘ্রই এটা হবে। তোমার এসব উদ্ভট ষড়যন্ত্র বেশি দিন টিকবে না, কারণ তোমার এই কাজগুলো খুবই অযৌক্তিক ছিল। আর অরুণিকাকে আমাদের সাথে রাখার অনেক যৌক্তিকতা আছে। হ্যাঁ হ্যাঁ, তবে ভালো হবে যদি আহনাফ আমাকে বিয়ে করে ফেলে। এমনিতেই আইনগতভাবে আমাদের বিয়ের বয়স হয়ে গেছে, আর বিয়ের পর অরুণিকা ভাইয়া ভাবির সাথে থাকতেই পারে। আহনাফ জ্যোতির দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো, তারপর ইভানকে উদ্দেশ্য করে বলল, তুই যে আজ সকালে বললি অন্য উপায়ে অরুণিকাকে ফিরিয়ে আনা যাবে। ইভান বলল, হ্যাঁ। আহনাফ বলল, আমি উপায় পেয়েছি। জ্যোতি কথাটি শুনে হাসলো। আহনাফ জ্যোতির দিকে তাকিয়ে বলল, তোমাকে ধন্যবাদ,
আমার মাথায় ভালো একটা বুদ্ধি দিয়েছ। এখন বাসায় গিয়ে তোমার মাথাটাকে বিশ্রাম দাও। এত ঝামেলা সৃষ্টি করেছো, দেখা যাবে মস্তিষ্ক বিকৃতি ঘটবে। ইভান তাচ্ছিল্যের সুরে বলল, যার মস্তিষ্ক আগে থেকে বিকৃত তার আবার নতুন করে বিকৃতি হবে না। আহনাফ ইভানকে নিয়ে অরুণিকার সাথে দেখা না করে বাসায় চলে এলো। সে অরুণিকাকে বের করে আনার সেই উপায়টি সবাইকে বলল। সব শুনে আরাফ ছাড়া সবাই অবাক হলো। ইমন বলল, ওরুকে বিয়ের চুক্তিতে ফিরিয়ে আনা? তুই কি পাগল হয়ে গেছিস আহনাফ? ইভান বলল, ও ঠিকই বলেছে, এটাই সবচেয়ে ভালো উপায়, আর এটা সম্ভবও। এরকম অনেক ঘটনা ঘটে, তবে খুবই কম। তাহমিদ বলল, সব বুঝলাম, কিন্তু বিয়ের চুক্তি কার সাথে হবে? তুর্য বলল, আমাদের মধ্যে কি কেউ একজন এই চুক্তি করবে? আর এটা তো কোর্টে গিয়ে জানাতে হবে, তারপরে তো সব সম্ভব হবে। কিন্তু টুইঙ্কেল যদি বড় হয়ে চুক্তির জন্য আমাদের ছেড়ে চলে যায়, ওর তো একটা পছন্দ থাকতে পারে, তাই না? আহনাফ দীর্ঘশ্বাস ফেলে বলল, ও চলে গেলে আটকাবো না, আমরাই ওর বিয়ে দেবো। চুক্তিটা শুধু ওকে ফিরিয়ে আনার জন্য হবে, বিয়ে তো আর করছি না, শুধু চুক্তি করছি। আর ওর এখানেই থাকতে চাইবে, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। ও কোর্টে জানাবে ও আমাদের সাথেই থাকবে, ওর মতামত শুনে এই চুক্তির কথা উঠবে। তারপর আমাদের মধ্যে কেউ এই চুক্তিতে স্বাক্ষর করবে, এরপরে সে আইনগতভাবে ওর দায়িত্ব নেবে। তাহমিদ বলল, কিন্তু সে কে হবে? সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো। আরাফ তখন বলে উঠল, আহনাফ। তুর্য কথাটি শুনে ভ্রুকুচকে আরাফের দিকে তাকালো। ইমন বলল, আহনাফের প্রেমিকার জন্য এত কিছু হয়েছে, ও কেন দায়িত্ব নেবে? আরাফ ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, তাহলে কি তুই নিতে চাস? ইমন ইভানের দিকে তাকিয়ে বলল, না, ভাই তো নিতে পারতো। ইভান ভ্রুকুচকে বলল, তুই আমার কথা কেন বলছিস? মাউসিয়াতের জন্য? ইমন আমতা আমতা করে বলল, চুক্তি করলে বিয়ে হয়ে যায় নাকি? ইভান দাঁতে দাঁত চেপে বলল, আমি কোনো চুক্তি করতে পারবো না। তাহমিদ বলল, ভাই তোরা দুজন এখনো যুদ্ধ করবি? আর আমার মনে হয় আরাফ ঠিকই বলেছে, আহনাফ এই চুক্তিতে আসো, জ্যোতির একটা ভালো শিক্ষা হবে। আর চুক্তি মানে তো বিয়ে না, ওর তো বয়স হয়নি। আর অরুণিকার 18 বছর হওয়ার আগে আমরা এই দেশ ছেড়ে বের হয়ে যাব, আর মাত্র 4-5 বছর এখানে থাকতে হবে। পরের দিন মাস্টার মশাইকে সব জানাতেই তিনি অরুণিকাকে ফিরিয়ে আনার উপায়টি পছন্দ করলেন। 3 দিন পর কোর্টে গিয়ে লিখিত দরখাস্ত দেওয়া হলো। এবার জ্যোতির বাবা মার কানেও এই খবর পৌঁছালো। আহনাফকে পাওয়ার জন্য তাদের মেয়ে এমন উদ্ভট কাজ করবে তারা সেটা কল্পনাও করতে পারেনি। জ্যোতির মা ইচ্ছে মতো মেয়েকে মারলেন। জ্যোতিকে বাসায় আটকে রাখা হলো। তার বাবা তার কলেজে যাওয়াও বন্ধ করে দিলেন। মেয়ের জন্য পুলিশ তার বাসায় এসেছে, এটা তার জন্য খুবই অপমানজনক ছিল। এদিকে মাউসিয়াত সব শুনে তার বাবাকে বলেছে 6 জনকে এ ব্যাপারে সাহায্য করতে। মাউসিয়াতের বাবাও এগিয়ে এলেন। এদিকে তদন্ত করে এনজিওর সদস্য তসিবার বিরুদ্ধে জরিমানা করা হলো, কারণ সে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে অরুণিকাকে নিয়ে এসেছে। আর এটা আরও সম্ভব হয়েছে অরুণিকা শারীরিকভাবে অসুস্থ হয়ে যাওয়ায়, কারণ আশ্রমে গিয়ে অরুণিকা অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। এরপর প্রশাসনিকভাবে মহল্লার লোকেদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে জানা গেল অরুণিকাকে খাওয়া পড়া আর ওর দেখাশোনার কোনো কমতি রাখেনি সেই 6 জন যুবক। শেষমেশ বিয়ের চুক্তিতেই অরুণিকাকে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলো। বিয়ের উপযুক্ত বয়স হলে অরুণিকাকে বিয়ে করে তার দায়িত্ব পুরোপুরি নিয়ে নেবে হানাফ। এই চুক্তিতে হানাফ স্বাক্ষর করলো। অরুণিকাকে তার নাম লিখতে বলা হলো। সে কাঁচা হাতে না বুঝেই স্বাক্ষর করলো। এরপর আইনগতভাবে তারা অরুণিকাকে ফিরে পেল। তবে এবার তারা আর পুরনো বাসায় গেল না। মাস্টার মশাই তাদের অন্য মহল্লায় 3 রুমের বাসা খুঁজে দিলেন। অরুণিকা বড় হচ্ছে, তাই এখন তার জন্য আলাদা ঘর থাকা প্রয়োজন। তারা কোর্ট থেকেই সরাসরি নতুন বাসায় উঠল। নতুন বাসায় উঠে অরুণিকা অনেক খুশি। এখনো জিনিসপত্র না আসে ঘরটা খালি খালি লাগছে, শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। অরুণিকা সেই প্রতিধ্বনিত শব্দ শুনে মজা পাচ্ছে। সমাজের নিয়মগুলো জটিল হয়, কিন্তু আত্মার সম্পর্কের কাছে সব জটিলতার পরাজয় ঘটে। এই কয়েক সপ্তাহ 6টা ছেলের অস্থিরতা, সেই বারান্দার সামনে নিঃস্ব মানুষের মতো দাঁড়িয়ে থাকা, সকাল হলে পানির জন্য ছোটাছুটি, বারান্দায় দাঁড়িয়ে ধৈর্য ধরে অরুণিকাকে খাওয়ানো, এখন সবই শূন্য। যারা তাদের বিরুদ্ধে ছিল এখন তারাই সেই শূন্য ঘরের সামনে দাঁড়িয়ে বলে, অরুণিকাকে ফিরিয়ে আনার জন্য ছেলেগুলো অনেক ছুটেছে, কিন্তু তারা হেরে যায়নি। তাদের কাছে সমাজই হেরে গেছে। তারা জয়ী হয়ে প্রমাণ করে দিয়েছে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়েও বেশি গভীর।